রাতের ডিনার করার জন্য দিল নিচে নামলো। সে নামতে চায়নি, মনের ইচ্ছার বিরুদ্ধে নেমেছে। না নামলে আম্মু তুল কালাম কাণ্ড ঘটাবে, এজন্যই তার নামা। এবং সে এটাও শুনেছে ওই মেয়েটার নাম রুশি, আর মেয়েটা ঋদ্ধ ভাইয়ার ফ্রেন্ড। কিন্তু তাও ওর সহ্য হচ্ছে না ওর ঋদ্ধ ভাইয়াকে ওই মেয়েটার সাথে। এসব ভাবতে ভাবতে দিল নিচে নামলো। নিচে নেমে হঠাৎ চোখ গেল ডাইনিং টেবিলে বসা দুজন মানবীর দিকে। দিল সেই দিকে তাকাতেই তার আবারও মন খারাপ হয়ে গেল। সে উপরে উঠে যেতে নিয়েছিল, এর মধ্যে মিসেস দিলারা খান বললেন, দিল তুই এসেছিস, তাড়াতাড়ি টেবিলে বস। সকাল থেকে কিচ্ছু খাসনি, দুপুরেও না খেয়ে রুম বন্ধ করেছিলি। তোর হয়েছেটা কি? আমাকে আর কত জ্বালাবি তুই? দিল তার আম্মুর প্রশ্নের কোনো উত্তর দিল না, কারণ তার মন ভালো নেই। আবার উত্তর দিলেই প্রশ্ন বাড়বে, যেটা এই মুহূর্তে সে চাচ্ছে না। তাই সে চুপচাপ টেবিলে বসলো। সে জানে এখন না খেলে তার আম্মু তাকে আর আস্ত রাখবে না। টেবিলে বসতেই হৃদের ফ্রেন্ড রুশি দিলকে দেখে বলে, ও তুমি? এই বাসায় আসার পর তোমার নাম শুনেছি, কিন্তু তোমাকে দেখার সৌভাগ্যটা হয়নি। এখন হয়েছে। তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। রুশি দিলের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। দিল হাতটা না বাড়িয়ে জাস্ট বলল, আমারও ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। কিন্তু সে হাত মিলালো না। দিলের এমন ব্যবহার হৃদের মোটেও ভালো লাগেনি। রুশি এই বাসার গেস্ট, আর রুশি হাত বাড়ালো। দিল তার হাত বাড়ানোটা ইগনোর করে জাস্ট গা ছাড়া ভাব নিয়ে আনসার দিল। সে তখনই দিলকে বলল, দিল, এটা কি ধরনের ব্যবহার? রশি তোর কত বড় জানিস তুই? তোর সাথে হাত বাড়ালো, আর তুই হাত না বাড়িয়ে ইগনোর করে কথা বলছিস? দিব একটা কানের নিচে। দিন দিন বেয়াদব হচ্ছিস। দিলেরও এবার মেজাজ এতক্ষণে গরম হয়ে গিয়েছে। সে বলল, আসুন, দিন এটা ছাড়া তো আর পারেনটা কি? আসার পর থেকেই আমার সাথে ভালো করে কথা বলেছেন, সব সময় তো ধমক দিয়েছেন, কষ্ট দিয়েছেন। আর এই মেয়েটা আসার পর থেকে তাকে নিয়ে সবার সামনে তুলো করছেন। আমার জাস্ট এসব সহ্য হচ্ছে না। দিলের কথা বলা শেষ হতেই ঋদ্ধ দিলের গালে দিল একটা থাপ্পড়। থাপ্পড়টা খুব জোরে দেওয়ার কারণে দিল ছিটকে মিসেস দিলারা খানের পায়ের কাছে এসে পড়ল। দিলারা খান দিলকে ধরলেন না। সে বললেন, একদম ঠিক হয়েছে। মেয়েটা দিন দিন খুব বেয়াদব হয়েছে। কিভাবে বড়দের সাথে কথা বলছে! ঋদ্ধ থাপ্পড়টা না দিলে আমি এসে দিতাম মাত্রই। পেছন থেকে দৌড়ে এসে মিসেস সাবিরা খান দিলকে তুললেন আর ঋদ্ধকে ধমকে বলেন, এটা কেমন ধরনের ব্যবহার ঋদ্ধ? দিল তোর ছোট বোন, আর ছোট মানুষ ভুলে হয়তো এমন ব্যবহার করে ফেলেছে, তাই তাকে বোঝাতি, তার জন্য এমন থাপ্পড় দিবি? দেখ মেয়েটার গাল কি হয়েছে। তারপর মিসেস দিলারার দিকে চেয়ে বলল, আর ছোট, তুই কিভাবে নিজের মেয়ের থাপ্পড় মারা দেখেও চুপ করেছিলি? বুঝলাম, মানলাম ও বেয়াদবি করেছে, কিন্তু ওকে কি একটু ধরা যেত না? তখনই দিল সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদের সবাইকে আজকে বলে যাই, আমার ব্যাপারে যদি এই বাসায় কেউ কথা বলেছ বা ভেবেছ আমার থেকে খারাপ কেউ হবে না। আর এই কথাটা বিশেষ করে যাকে বলেছি, এটা সে বুঝেছে। আর যে এই থাপ্পড়টা দিল আমাকে, তাকে তোমরা সবাই বলে দিও সে আসার পর কি ব্যবহারগুলো করেছে আমার সাথে একটু ভাবতে। আর তোমাদের কি আমাকে পুতুল মনে হয়? যখন ইচ্ছা করবে মারবে, বকবে। আমার কি ফিলিংস নেই? এই মেয়েটা আসার পর ভাইয়া তার সাথে যেই হাসি দিয়ে কথা বলেছে, আমার সাথে কথা বলেছে দেখেছো? এসব বলেই দিল নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। আর সে নিজেকে বলতে লাগলো, আমি কারোর সাথে কোনো কথা বলবো না। আচ্ছা, আমি কি এতই খারাপ? আমার সাথে একটু কথা বলা যায় না ভালোভাবে? আজকে দিলের সবচেয়ে বেশি অসহায় লাগছে নিজেকে। সে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার ইচ্ছা মতো কান্না করতে লাগলো। তার ঋদ্ধ ভাইয়ার দেওয়া থাপ্পড়টা তার গালে লাগেনি, তার মনে লেগেছে। একদম অনেক বাজে ভাববে। এসব ভাব বলতে বলতেই সে কান্না করতে লাগলো। কতক্ষণ ছিল এমন সে জানে না। বের হয়ে সে কোনো কথা না বলে বিছানায় এসেই ঘুম দিয়ে দিল। এইদিকে নিচে মিসেস দিলারা খান বুঝলেন তার মেয়ে এইবার রাগ করেছে তার উপরে। সহজে এটা ভাঙবে না। তিনি তার মেয়েকে চেনেন,
কতটা রাগী, স্ট্রিট আর প্রতিবাদী। তাই সবার সামনে তার সাথে যা যা হয়েছে সব কি নির্দ্বিধায় বলে দিল। সেও মাঝে মাঝে বোঝে না ঋতু দিলের সাথে কেন এমন করে। তিনি তার কিছু ভাবতে পারলেন না। তার চোখ গোলা হয়ে আসছে, মেয়েটার সাথে আজকে বেশি খারাপ ব্যবহার করে ফেললেন তিনি। সারাটা দিন মেয়েটা কিচ্ছু খায়নি, একমাত্র মেয়ে, খুব আদরের। সে মিসেস রিম্মা খানকে বলল, মেজ ভাবি, দিলের জন্য একটু খাবার বেড়ে দিবেন। মেয়েটা সারাদিন কিচ্ছু খায়নি, এখনো যদি না খায় অসুস্থ হয়ে পড়বে। আমি গিয়ে দেখি রাগ কমিয়ে খাওয়াতে পারি কিনা। দিলারা খানের কথা শেষ হতেই মিসেস সাবিরা বলেন, এখন এসব কেন ছোট? তখন তো মেয়েটাকে কত কিছু বললি, ধরতেও পর্যন্ত গেলি না। এগুলো বলেই তিনি রুমে চলে গেলেন। এদিকে ঋদ্ধ আর রুশি একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ঋদ্ধ নিজেকে কোনো মতে স্বাভাবিক করে রুশিকে বলল, রুশি, তুমি খেতে বসেছো? মেজম্মু, ওকে খেতে দাও, খাবার দাও। বলেই সে সোফায় গিয়ে বসল, মাথাটা পুরোপুরি ঠান্ডা করার জন্য। কিছুক্ষণ পর রিম্মা খান দিলের জন্য খাবার নিয়ে আসলেন, আর দিলারা খান তা নিয়ে ওপরে গেলেন। এটা ঋদ্ধ দেখল। সেও পরে রুশির সাথে বসে নিজের খাওয়াও শেষ করলো, কারণ সে জানে ছোট আম্মু যখন গেছে মানে দিল খাবেই। মিসেস দিলারা খান দিলের রুমে ধাক্কা দিতেই দিল ঘুমের মধ্যে থেকে বলল, যে এসেছে সে যেন চুপচাপ চলে যায়। দিলারা খান বলেন, আমি এসেছি দিল, তুমি দরজা খোলো। সারাদিন কিছু খাওনি, আমার ভালো লাগছে না। দিল অভিমানী তেজি গলায় বলল, কেন ভালো লাগছে না আপনার? আপনার তো খুব খুশি হওয়ার কথা, আপনার মেয়েকে মেরেছে আপনার জান পরাণের বৃদ্ধ। খুশি হন? দিলারা খান অসহায় গলায় বলেন, সব বুঝি দিল, তুই প্লিজ দরজাটা খোল মা। দিল মায়ের এমন কথা শুনে তার দরজাটা না খুলে থাকতে পারল না, কারণ সে রাগী হলেও তার মন খুব নরম। কেউ মানাতে আসলেই সে মেনে যায়। সে গিয়ে দরজাটা খুলে দিল। মিসেস দিলারা খান জানেন তার মেয়ে যতই রাগ করুক না কেন, সে আসলেই তার মেয়ের রাগ শেষ হবেই। সে রুমে ঢুকে দেখে দিল বিছানায় শুয়ে আছে। দিলের পাশে বসেই তিনি দিলকে টেনে বসালেন, আরও বলতে লাগলেন, শোনো দিল, মাগুলো এমনই হয়, অনেক অনেক মারবে আবার অনেক অনেক বকবে, দিন শেষে কেউ আসবে না শুধু মা ছাড়া। দেখো, তখন আমি তোমাকে বকেছি, এখন আমি তোমাকে খাওয়াতে এসেছি। বুঝতে পারছো তুমি আমার কতটা কতটা আদরের, আমি তোমাকে কতটা ভালোবাসি? তখন তুমি রুশির সাথে যা ব্যবহারটা করেছো তা ঠিক হয় নাই, এটা আমি এখনো বলবো। তাই ওই থাপ্পড়টা তোমার ঠিক ছিল, কিন্তু এটা ভেবো না তোমাকে থাপ্পড় দেওয়ার পর আমারও খারাপ লাগেনি। আমি মা, তুমি আমার সন্তান, আমার খারাপ লেগেছে, কিন্তু কেউ শাসন করলে, মাঝে আমি কিছু বললে ওটা কেমন দেখাবে তুমি নিশ্চয়ই বোঝো। আবার ছিল মেয়েটার বৃদ্ধের গেস্ট, ওর সামনে যদি বৃদ্ধ তোমাকে শাসন না করতো, তাহলে ও ভাবতো আমরা তোমাকে ভালো শিক্ষা দিতে পারি নাই, তাহলে অসম্মান তো আমাদেরই হবে। তুমি আমাদের মেয়ে হয়ে জীবনে যাবে, তোমার আব্বু আম্মু তুলে কেউ কথা বলুক? দিল তার মায়ের কথা শুনে চোখে পানি নিয়ে এসে গেল। তারপর দিল মিসেস দিলারা খানকে জড়িয়ে ধরে বললেন, সরি আম্মু, অনেক সরি। তুমি তো জানো আমি কেমন। আমার হঠাৎ খুব খুব রাগ উঠে গিয়েছিল আজকে, আর আমি কোনোদিন চাই না তোমাদের অসম্মান হোক। আর আমি এমন কাজ কোনোদিনও করব না যেটাতে তোমাদের অসম্মান হবে। আমিও তোমাদের খুব ভালোবাসি, জীবনের থেকেও বেশি। কিন্তু কিন্তু ঋদ্ধ ভাইয়ার সাথে আমি কথা বলবো না। দেখো কিভাবে মেরেছে, গাল একেবারে লাল হয়ে গেছে। মিসেস দিলারা খান হেসে বলেন, পাগলি মেয়ে আমার, থাক আর কান্না করতে হবে না। আয়, আজকে তোকে আমি নিজের হাতে খাইয়ে দিব। তারপর দিল হাসি মুখে তার আম্মুর হাতের খাবারটা খেলো। দরজার পাশে লুকিয়ে এক জোড়া চোখ দিলের হাসি মুখটা দেখে তার বুকে শান্তি অনুভব করলো। পরের দিন সকালে দিল কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে মোটামুটি সবার সাথে কথা বলে নাস্তা করে হাসি খুশিভাবে কলেজে গেল। তার এখন মাথায় একটাই কথা,
সেটা হচ্ছে সে হৃদ্যের চিন্তা মাথা থেকে সরাবে, আর সরানোর বেস্ট অপশন হচ্ছে পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখা। কলেজে এসেই তার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, জানু কেমন আছিস? রাহা দিলের এত খুশি দেখে বলে, কিরে, তোর মনে আজকে এত খুশি কেন রে? দিল কিছুটা হেসে বলল, ওই কিছু না, চল ক্লাসে যাই, সামনের সেমিস্টার এক্সাম, এখন ভালো মতো পড়তে হবে। বলেই রাহাকে টানতে টানতে নিয়ে গেল। ক্লাস শেষে এই দুই বান্ধবী একসাথে ফুচকা ঝালমুড়ি খেলো, পার্কে ঘুরলো, তারপর বাসায় গেল যে যার মতো করে। দিলের মন আজকে খুব ভালো। কালকের ঘটনা সে ভুলতেই বসেছে। সে বাসায় ঢুকতেই তার চোখে পড়ে সোফায় বসে থাকা দুজনের দিকে। রুশি হৃদ্যের সাথে গা ঘেঁষে বসে কি নিয়ে জানি কথা বলছে, আর নিজেই হাসছে, কিন্তু হৃদ্য মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুবই বিরক্ত, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। আর রুশির সাথে যতবারই তার শরীর লাগছে, সে সরে সরে যাচ্ছে। দিল এসব দেখেও না দেখার ভান করে ওপরে যেতে নিবে, এর মধ্যেই পেছন থেকে দিলকে কেউ ডেকে ওঠে, রাগী পাখি। দিল এই ডাকটা শুনে পেছন ফিরে দেখে আদ্র ভাইয়া। দিল আদ্রকে দেখে মুখ ফুলিয়ে বলে, ভাইয়া, তুমি সবসময় আমাকে এটা বলো কেন? আমি মোটেও রাগ করি না। আদ্র হেসে বলল, তোমার মাথা সবসময় এই গরমই থাকে। তুমি যেই রাগী মেয়ে, বাপরে, এমন রাগী মেয়ে তোমাকেই দেখেছি আমি। দিল কিছু বলতে নিবে, পেছন থেকে হৃদ্য বলল, আদ্র, তুই এখন আসার সময় হলো তোর? আমি তোকে কখন আসতে বলেছি, হ্যাঁ? আদ্র হেসে বলল, সরি ইয়ার, আসলে অফিসে একটা ইম্পর্টেন্ট কাজে আটকে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। বলতে বলতে আদ্রের চোখ গেল সোফায় বসা রুশির দিকে। হৃদ্য বিদেশে থাকার সময় রুশির কথা আদ্রকে বলেছে, তাই চিনতে অসুবিধা হয় না। তাই আদ্র রুশিকে জিজ্ঞাসা করলো, ইউ আর এ রুশি? রুশি নিজের নাম অচেনা একটা ছেলের মুখে শুনে অবাক হয়ে বলল, ইয়েস। কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আদ্র টিটকিরি মেয়েরেই বলল, আসলে হৃদ্য তোমার কথা বলেছিল একবার, তাই মনে আছে। আর কালকে রাতেও বলল তুমি নাকি এইখানে এসেছো, তাই দেখে চিনলাম তুমি রসিক। আদ্রর কথার মাঝে দিলের কথায় সকলের চোখ দিলের দিকে পড়ল। দিল মলিন মুখে বলল, ভাইয়া, তাহলে আমি এখন যাই, আপনারা কথা বলুন। আদ্র বলল, যাও, কিন্তু রাগী পাখি, তুমি ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিচে এসো, কারণ আজকে আমরা একটু পর সবাই ঘুরতে বের হব। আদ্রর কথা শেষ হতেই পেছন থেকে হৃদ্য দিলকে উদ্দেশ্য করে আদ্রকে বলল, ওকে বলে দে যাতে আবসুরাকেও বলে রেডি হয়ে নিচে নামতে। দিল বুঝতে পেরেছে এটা হৃদ্য তাকে বলেছে, তারপর সে কোনো কথা বলল না। সে আদ্রকে বলল, ভাইয়া, আমি যাব না, মাত্রই কলেজ থেকে এসেছি, সিক সিক লাগছে, তোমরা যাও। আদ্র এবার চিল্লিয়ে বলল, না না, তোমার যেতে হবে, লাগলে আমার আরো 1 ঘন্টা পরেই বের হব, যাতে করে তোমার একটু রেস্ট হয়, তারপরও তোমার যেতেই হবে। দিল বুঝলো এদের বলে লাভ নেই, সে মাথা নাড়িয়ে যাবে বলে ওপরে চলে গেল। এদিকে রুশি হৃদ্যের পাশে দাঁড়িয়ে তাকে আদ্রর সামনেই জড়িয়ে ধরে বলল, অনেক মজা হবে তাই না হৃদ্য, সবাই একসাথে ঘুরবো। এই কথা বলা শেষ হতে না হতে হৃদ্য রুশিকে নিজের থেকে এক ঝটকায় সরিয়ে ফেলল, কারণ তার রাগে মুখ চোখ লাল হয়ে গিয়েছে। সে তারপর আঙ্গুল নেড়ে নেড়ে বলল, আমার থেকে দূরে দূরে থাকবে রুশি, তুমি ভালো মতো জানো আমার এসব পছন্দ না। হুটহাট জড়িয়ে ধরা, কালকে ধরেছিলে তাই কিছু বলি নাই, তাই বলে একই ভুল বারবার করো না। কালকে যখন ধরেছিলে হুটহাট, সব হয়ে গিয়েছিল, আমি বুঝে উঠতে পারিনি, আর তখন বাড়ির সবাই ছিল, আমি চাইনি তাদের সামনে তোমাকে ইনসাল্ট করতে। আর তোমার আমাকে এই জড়িয়ে ধরা, আমার পরিবার কিন্তু চাইলে খারাপ মাইন্ডে নিতে পারতো, কিন্তু নেয়নি কেন জানো? তুমি বিদেশি, আর তোমাদের দেশে এইসব কমন, আর আমরা ফ্রেন্ড, তাই প্রথমে কিছু বলে নাই, বাট নেক্সট টাইম দেখলে তারা অবশ্যই বাজে ভাববে। আর তুমি জানো আমি অমন চিপ টাইপের ছেলে না, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে।
তারপর আবারও হুমকির সুরে ঋদ্ধ বলল, আমাকে জড়িয়ে ধরার ভুল আর দ্বিতীয়বার করো না, নয়তো এর চেয়ে খারাপ রূপটাই দেখাতে বাধ্য হব তোমাকে। আমার আমার বাসায় এসেছো, বিয়ে খাও, এনজয় করো, তারপর সোজা সুইজারল্যান্ডে চলে যাবে, নিজের বাসায়। আর কোনোদিনও আমার চোখের সামনে আসবে না। আর এই বাড়িতে জাস্ট আম্মু বলেছে তাই তুমি থাকতে পারছো, নাইলে কালকেই বের করে দিতাম তোমাকে। বলেই ঋদ্ধ নিজের রুমের দিকে যাওয়ার আগেই আদ্রকে বলল, আমার রুমে আয়। এইদিকে রশি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখেও পানি, কারণ সে তো ঋদ্ধকে পছন্দ করে সেই প্রথম থেকেই, যখন সুইজারল্যান্ডে তার সাথে ঋদ্ধের প্রথম দেখা হয়েছিল। কিন্তু ঋদ্ধ তাকে কখনোই পছন্দ করত না, সব সময় ইগনোর করত। রশি ঋদ্ধের পেছনে সারাক্ষণ লেগে থাকলেও ঋদ্ধ তার দিকে ফিরেও তাকাতো না, আর ঋদ্ধকে টাচ করা তো অনেক দূর। ঋদ্ধ তাকে তার ধারের কাছেও আসতে দিত না কখনোই, কারণ ঋদ্ধ সবসময় একটা মেয়েকে নিয়েই ভাবতো। আর যখন সে জানলো এই মেয়েটা আর কেউ না, ঋদ্ধর চাচাতো বোন দিল, তখন রুশি প্ল্যান করলো সে বাংলাদেশে আসবে এবং ঋদ্ধের বাসায় উঠবে, সাথে সারাদিন ঋদ্ধের সাথে লেগে থেকে দিলকে কষ্ট দিবে আর বোঝাবে ঋদ্ধ শুধু তার। তাই তখন এসে দিলকে দেখে আরো রাগ উঠে গিয়েছিল রুশির মাথায়। সেজন্যই সে দিলকে দেখিয়ে জড়িয়ে ধরেছিল ঋদ্ধকে, যাতে করে দিল তাদের এই অবস্থা দেখে কষ্ট পায়। আর এই সুযোগে ঋদ্ধ দিলকে জড়িয়ে ধরার আশাটাও পূরণ হবে, না হলে তো কোনোদিনও হতো না। এসব ভাবতে ভাবতে রুশির কান্না করতে করতে তার জন্য বরাদ্দ করা রুমে, গেস্ট রুমে চলে গেল। এদিকে ঋদ্ধ রুমে ঢুকে পায়চারি করছে, কারণ তার মাথা খুব পরিমাণে গরম হয়ে আছে এখন। সে নিজেই বলছে, এই মেয়ে দিন দিন খুব সাহস বাড়ছে, আমাকে জড়িয়ে ধরার সাহস কিভাবে পায়? আমাকে জড়িয়ে ধরার সাহস একমাত্র অধিকার আমার হার্ট রাখে, আর কেউ না। বলে ঋদ্ধ রাগে দেওয়ালে ঘুষি মেরে দিল। পরের ঘুষিটা মারতেই যাবে, তার মধ্যে আদ্র এসে তাকে থামিয়ে দিল আর বলল, কি করছিস তুই ঋদ্ধ? পাগল হয়ে গিয়েছিস? ঋদ্ধ রেগে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। ওই মেয়েটা পেয়েছেটা কি আমাকে? ও জড়িয়ে ধরার সাহস পায় কিভাবে? সিপ গার্ল, 100টা বয়ফ্রেন্ড বিদেশে থাকতেও আমার সাথে সারাদিন বেহায়ের মতো লেগেছিল। ইগনোর করলেও, কথা না বলতে চাইলেও আমাকে সুইসাইড করার হুমকি দিয়ে কথা বলাতো। এখন যখন নিজের বাসায় এসেও শান্তি নেই, এখন এইখানে এসেও তার ড্রামা দেখানো শুরু। ওকে আমার বাসার অ্যাড্রেস যে দিয়েছে, ওকে আমি আস্ত খবর দিব সামনে পেলে। ওর জন্য আমি আমার হার্টকে থাপ্পড় মেরেছি, আদ্রের জন্য, কারণ আমি চাইনি ও আমার হার্টকে বাজে কিছু বলতে পারুক। আর প্রথম দিন এসে যখন আমাকে জড়িয়ে ধরলো, আমি বিশ্বাস করতেও পারছি না। তখন চেয়েছিলাম ধাক্কা মেরে বাসা থেকে বের করতে, কিন্তু আম্মুর জন্য পারিনি। তারপর আম্মু ওকে বলল আহরানের বিয়ের পর যেতে, তাই। কিন্তু যদিও বিয়ে শেষ হওয়ার সাথে সাথে আমার বাসা থেকে বের না হয়, সিরিয়াসলি আমি খুন করে ফেলবো আদ্র। ও এখনো আমার আসল রূপ দেখেনি। এই বলে ঋদ্ধের শরীর রাগে কাঁপতে লাগলো। আদ্র বুঝল ঋদ্ধ এবার 19 কি 20 হলেই রুশিকে খবর করবে, আর ঋদ্ধের রাগ কতটা ভয়ঙ্কর সে সেটা জানে। তাই সে ঋদ্ধকে শান্ত করার উদ্দেশ্যে বলল, নিজেকে শান্ত কর ঋদ্ধ, আমি সব বুঝেছি। আর যা হওয়ার হয়ে গেছে। রুশিও চলে যাবে বিয়েটা শেষ হলেই। আমার মনে হয় না ও থাকবে, তাই ইনসাল্ট করার দরকার নেই। আর এখন ফ্রেশ হতে যা, কিছুক্ষণের মধ্যেই আমরা বের হব। তোর এমন অবস্থা দেখলে সবাই সন্দেহ করবে। বোঝ একটু, যা ফ্রেশ হ। ঋদ্ধ আর কোনো কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ঠিক 1 ঘন্টা পর সবাই একসাথে নিচে নামলো। ঋদ্ধ দেখলো রুশিও আছে, এটা দেখেই তার মাথা আবারও আগুন জ্বলে উঠল। তখনই আদ্রের দিকে চোখ পড়ল। ঋদ্ধ আদ্র তাকে চোখের ইশারায় শান্ত হতে বলেছে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার মাথায় আগুনটা যে জ্বলেছে তা এটা থামছে না রশিকে দেখে।
এত কথা বলার পরও ও বেহায়ার মতো আবারও আসছে, কারণ সে ভেবেছে রুশি আবার না আসবে না এত কথা বলার পর। কিন্তু সে হয়তো ভুল ছিল, কারণ রুশি তো কোনো আত্মসম্মান নেই, ওর চিপের গায়ে লাগানো একেবারে। তাই ও আসবেই, এটাই তো কমন জিনিস। তাই নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো হৃদ্য। কিন্তু তার এই আগুন বেশিক্ষণ স্থায়ী হলো না। দিলের দিকে চোখ যেতেই তার সব আগুন হাওয়া হয়ে বুকের মধ্যে হাতুড়ি দিয়ে ঢোল বাজাচ্ছে। দিলের পরনে একটা সাদা কালারের পাকিস্তানি কুর্তি, কানে ছোট দুল, চুলগুলো দুই পাশ করে সামনের দিকে ফ্রেঞ্চ বেনি করে পেছনের চুলগুলোকে ছেড়ে দিয়েছে। মুখে কোনো মেকআপ নেই, কিন্তু ঠোঁটে হালকা লিপ বাম আর চোখে আইলাইনার। এটুকুতেই দিলের সৌন্দর্যের জন্য যথেষ্ট। আর অন্যদিকে আবুসুরাকেও খুব সুন্দর লাগছে। পিঙ্ক কালারের পাকিস্তানি কুর্তি, চুলগুলো ঝুঁটি করে সামনে দিয়ে, দুই পাশের চুলগুলো বের করে রাখা, আর জাস্ট ঠোঁটে নিউড কালারের লিপস্টিক। বেশ একটুতেই তাকেও বেশ মিষ্টি লাগছে, যার জন্য আপনাদের আদ্র বেচারা চোখ সরাতেই পারছে না। কারণ সে আপসরাকে অনেক আগে থেকেই পছন্দ করে, যেটা আপসরা জেনেও আদ্রের ফিলিংসকে আবেগ ভেবে পাত্তা দিচ্ছে না। কিন্তু আদ্রও কম না, এখনো ও আপসরাকে সে বুঝিয়েই যাচ্ছে এটা তার আবেগ না, তার সত্যি ভালোবাসা। দেখা যাক এখন শেষ পর্যন্ত আদ্রের ভালোবাসাটা আপসরা বুঝতে পারে নাকি। অন্যদিকে রুশি জিন্স আর টপস পরেছে। টপসটা এত ছোট যে তার পেটটাও পর্যন্ত দেখা যাচ্ছে। দিল একবার রুশির ড্রেস আপের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল লজ্জায়, আর আপসুরার কানে কানে বলল, আপি, এটা কি ড্রেস পরেছে? ওনার কি শরম লাগে না নাকি? কেমন পেট দেখা যাচ্ছে। আপসুরাও দিলের মতো করে আস্তে করে দিলের কানে কানে বলল, বৌদি, এটা বিদেশিদের ড্রেস আপ, আমরা চাইলেও ওদের এইসব ড্রেস আপ বদলাতে পারবো না, তাই চুপচাপ থাক। এর মধ্যেই সবাই বাসা থেকে বের হতেই নিবে। এর মধ্যে মিসেস সাবিরা খান এসে বলেন, আদ্র বাবা, তুই এতদিন বললি আমাদের বাড়ি এসেছিস, কিন্তু আমার সাথে দেখা করলি না। আমি খুব রাগ করেছি। আর এখন কোথায় যাচ্ছিস? রাতের খাবার না খেয়ে আমি ছাড়বো না। তোকে কতদিন পর পেয়েছি, এসেছিস। আদ্র হেসে মিসেস সাবিরা খানকে জড়িয়ে ধরে বলে, মামুনি, তুমি রাগ কেন করছো? আসলে আমরা সবাই এখন ঘুরতে বের হব, তাই তোমাদের সাথে দেখা করিনি। কারণ তোমাকে বললে তুমি তো আমাকে না খাইয়ে ছাড়তেই না। কিন্তু আমরা ঘোরা শেষ করে আমি যাওয়ার আগে তোমার সাথে দেখা করেই যেতাম। আজকে তোমার হাতের রান্না খাবার খেতে না পারলেও ইন ফিউচার প্রায় খেতে পারবো। এটা বলেই আপসরার দিকে তাকিয়ে চোখ টিপ দিল আদ্র। আদ্রর এমন বেহায়া মার্কা কথার সাথে চোখ টিপ দেখে আপসরা হকচকিয়ে গেল। সে তাড়াতাড়ি করে অন্যদিকে ঘুরে গেল। আদ্র মিসেস সাবিরা খানকে আবারও বলল, এখন যাই মামনি, না হলে রাতে আসতে আসতে লেট হয়ে যাবে। আর প্রমিস, আরেকদিন আসবো আবার। ওই দিন তোমার হাতের সব রান্না খেয়ে তারপর যাব। আর দিল, ও আমাদের সাথে হৃদ্যও যাবে, সমস্যা হবে না আশা করি। মিসেস সাবিরা হেসে বলেন, কোনো সমস্যা হবে না, যা তোরা, কিন্তু সাবধানে যাস। আর একটা কথা মনে থাকে যেন, আসবি কিন্তু আমাদের বাসায়। আর যেই দিন আসবি ওই দিন তোর ছাড় নেই। আদ্র হেসে বলল, ঠিক আছে মামুনি, আসি তাহলে। তারপর মিসেস সাবিরা মাথা নাড়িয়ে সম্মতি দিতেই সবাই একসাথে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। বের হয়ে হৃদ্য তার সাদা কালার দামি মার্সিডিজ গাড়িটা আনতে গেল। গাড়িটা এনে তাদের সবার সামনে থামতেই যেই না রশি হৃদ্যের সাথে সামনে বসতে নিবে, এর মধ্যেই হৃদ্য আদ্রকে চোখ গরম করে ইশারায় দেখালো। আদ্র এমন ইশারা দেখে রুশিকে টান দিয়ে বলল, তুমি আমার সাথে পেছনে এসো, আর রাগী পাখি তুমি সামনে গিয়ে বসো। দিল আদ্রের কথা শুনে একবার রুশির দিকে তাকিয়ে বলল,
থাক না ভাইয়া, রুশি আপু যখন ওনার সাথে বসতে চাই ওনাকে বসতে দিন না, আমি না হয় আপনাদের সাথে পিছনে বসবো। আদ্র দিলের এমন কথা শুনে হৃদ্যের দিকে তাকালো, দেখলো হৃদ্যের মুখ অলরেডি রাগে লাল হয়ে গিয়েছে। আদ্র শুকনো ঢোক গিলে তাড়াতাড়ি বলল, না না রুশি, রুশি কোনো সমস্যা নেই তো, তুমি সামনে বসো। দিলও চাচ্ছিল না হৃদ্যের সাথে সামনে বসতে, কিন্তু আদ্র ভাইয়ার এমন জোরাজুরি দেখে তাকে সামনে বসতে হলো। এদিকে রুশি দিলকে সামনে বসতে দেখে রাগে কাঁপতে লাগলো। সে কোনো মতে তার রাগটাকে কন্ট্রোল করে সামনে পেছনে আবসুরার সাথে বসলো, আর আদ্র আবসুরার অন্য পাশে বসলো, মানে আবসুরা বেচারি মাঝে। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর তারা খুব সুন্দর একটা রিসোর্টে এসে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নেমে সামনে হাঁটা দিল, আর দিল আস্তে আস্তে চারপাশটা পর্যবেক্ষণ করে দেখতে দেখতে আসছে, কারণ তার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে। হঠাৎ তার চোখ গেল একটু দূরে হৃদ্যের দিকে। দিল মনে মনে বলল, দেখতে খুব সুন্দর, আর আজকে একটু বেশি সুন্দর লাগছে পাঞ্জাবিতে, কিন্তু এত সুন্দর হয়ে কি লাভ, ব্যবহারই সেই। আস্তাগফিরুল্লাহ। হঠাৎ দিল নিজের দিকে একবার তাকালো, তারপর আবারও হৃদ্যের দিকে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল, কারণ তাদের ড্রেসের রং এক। সেও সাদা কালারের ড্রেস, আর হৃদ্যও সাদা কালারের পাঞ্জাবি। বাড়িতে আর গাড়িতে সে হৃদ্যের দিকে তাকায়নি, মাথা নিচু করেছিল। এখন এটা দেখে তার মনে হাজারো রঙের প্রজাপতি উঠছে। তাদের ড্রেস এক হওয়া যায়। হৃদ্যের কালকের তাকে থাপ্পড় মারা বাজে ব্যবহার সে কিছুক্ষণের জন্য ভুলে গেলে তাদের ড্রেস মিলে যাওয়ার কারণে। দিল এইবার বাচ্চাদের মতো করে খুশিতে নিজে নিজেই 2 হাত মেলে পাখিদের মতো ঘুরতে ঘুরতে গান ধরল। হঠাৎই নিজের অজান্তেই আকাশে তাকিয়ে দেখো তারারা জ্বলছে, আলো ছেড়ে যাবে না কোথাও, এই আলো ছুঁয়ে বলো, যদি আমি শূন্য হয়ে যাই পূর্ণ করে রেখো আমায়। এটুকু গান বলার পর দিল হঠাৎ থেমে গেল, কারণ পেছন থেকে কেউ হঠাৎ করেই পরের লাইনটা বলল, ও প্রিয় আমার, আমি ভীষণ ভালোবাসি তোমায়। দিল এবার পেছনে তাকিয়ে দেখলো এটা তো তার হৃদ্য ভাইয়া। সে অবাক হয়ে তাকিয়ে রইল, আর সে মনে মনে ভাবলো, হৃদ্য ভাইয়া এই গানের লিরিক্স জানলো কিভাবে? সে তো বিদেশে থাকতো, আর সে বাংলা গানও শোনে, বাহ। তারপর চারিদিকে সবাইকে তাকিয়ে খুঁজলো সে যে সবাই কোথায়। হৃদ্য গম্ভীর কণ্ঠে হঠাৎ বলল, কেউ নেই, তুই আর আমি ছাড়া। দিল হৃদ্যের হঠাৎ এই কথা শুনে দিল চমকে গেল। সে এবার সোজাসুজি প্রশ্ন করল, সবাই কোথায়? আর আমাকে সেইখানে নিয়ে চলুন। হৃদ্য আগের ন্যায় গম্ভীর থেকেই বলল, নিয়ে যাব তো অবশ্যই, তার আগে আমাকে তুই আপনি বলা অফ কর। দিল ভুরু নাচিয়ে বলল, কেন অফ করব? আপনি আমার কে? আগে তুমি বলতাম, ভাবতাম আসলে আপনি আমার কেউ, এখন বুঝেছি কেউ না আপনি আমার। হৃদ্য একটু দিলের কাছাকাছি আসলো, তারপর তার কানের কাছে মুখ নিয়ে বলল, আসলেই তোর কেউ না আমি? হৃদ্যের প্রথম কাছে আসা দেখে দিলের পুরো শরীর অবশ হয়ে গেল। সে দৌড়িয়ে অন্যদিকে চলে যাবে, এর মধ্যে হৃদ্য দিলের হাতটা ধরে বলল, সরি দিল, ওই দিন তোকে থাপ্পড় মারার জন্য আমার উচিত হয়নি, আমি সত্যি অনেক অনেক সরি। হৃদ্যের মুখে সরি শুনে দিল চমকিয়ে গেল, আর সে অবাক হয়ে পেছনে ফিরে বলল, অ্যাঁ, আসলেই আবুশির খান হৃদ্য আমাকে সরি বলছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হৃদ্য আবারও দিলের কাছাকাছি এসে শীতল চোখে বলল, কি করলে বিশ্বাস হবে আমি তোকে সরি বলছি? হৃদ্য আবার এমন কাছাকাছি আসা দেখে দিল তাড়াতাড়ি বলল, না না, বিশ্বাস হয়েছে, এবার ছাড়ুন। হৃদ্য ভুরু কুঁচকে বলল, কি বললি? দিল বুঝতে পারল না, আবারও আপনি বলে ফেলেছে। সে এইবার আবার বলল, ছাড়ো ভাইয়া। হৃদ্য দিলকে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ ছাড়বো, তার আগে চল একটা জায়গায়। দিল প্রশ্নে অবাক করে আবারও প্রশ্ন করলো, কোথায়?
হৃদ্য দিলের কথার উত্তর না দিয়ে তাকে টানতে টানতে গাড়িতে বসলো। তারপর 15 মিনিট পর একটা ফুলের দোকানের সামনে এনে একগুচ্ছ গোলাপ কিনলো। তারপর হাতের চুড়ির মতো করে গাজরা কিনলো 2 হাতে পরার জন্য। হৃদ্য যখন এইসব কিনছিল দিল তার দিকে শুধু অবাক হয়ে তাকিয়েছিল যে এইসব সত্যি নাকি। সব কিনা শেষে ও হঠাৎই আবারও হৃদ্য দিলের হাতটা ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসলো। তারপর দিলকে নিজের কাছে টেনে যত্ন সহকারে 2 হাতে গাজরাটা পরিয়ে দিতে দিতে ঠোঁটে চমৎকার হাসি টেনেই বলল, আমার দেওয়া প্রথম উপহার তোর জন্য। বিদেশ থেকে তো তোর জন্য কিছু আনতে পারিনি, তার জন্য গোলাপ দিলাম। আর আমি শুনেছিলাম গোলাপ নাকি ভালোবাসার প্রতীক, তাই এটাই তোকে দেওয়ার বেস্ট অপশন মনে হলো। এইবার একগুচ্ছ লাল গোলাপ দিলের দিকে বাড়িয়ে দিয়ে হৃদ্য বলল, ওই যে রাতের আকাশটা, তারাগুলা দেখছেন? ওই আকাশের তারা যেমন গুণে শেষ করা যাবে না। আপনাকে সরি বললেও আপনার সাথে আমার করা বাজে ব্যবহার খারাপগুলো গুণে গুণে শেষ করা যাবে না। আমি সত্যি খুব লজ্জিত ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন প্লিজ। তারপর হৃদ্য নর্মাল গলায় বলল, এইবার তো আপনার বিশ্বাস হলো আমার ব্যবহারে? আমি সত্যি সরি। দিলের চোখে পানি এসে গেল খুশিতে। সে কান্না করে দিয়েছে, কারণ হৃদ্য ভাইয়া বিদেশ থেকে এসেছে পর থেকে তার সাথে একবারও ভালো ব্যবহার করেনি। সবসময় খারাপ ব্যবহার, তাকে কষ্ট দেওয়া, এইসবই চলছিল। এখন মনে হচ্ছে আজকের সময়টা এখানেই থেমে যেত। হৃদ্য দিলের কান্না করা দেখে বলল, কি ম্যাডাম, কান্না করছেন কেন? কান্না করলে তো আগের মতো বাজে ব্যবহার করাই উচিত। দিল চোখ মুছে হৃদ্যের দিকে তাকিয়ে বলল, আমার না বিশ্বাস হচ্ছে না তুমি আমার সাথে এত ভালোভাবে ব্যবহার করছো। প্লিজ এইবার আমাকে হার্ট বলে ডাকবা? এটা শোনার পর হৃদ্য মুখ কালো হয়ে গেল। সে বলল, সেই ডাক শোনার অধিকার তুই অনেক আগেই হারিয়েছিস, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। দিল অবাক হয়ে বলল, কি এমন করেছি আমি তুমি যার জন্য দিনের পর দিন এমন করছো? হৃদ্য গম্ভীর কণ্ঠে বলল, যেটা তুই ভালো মতোই জানিস, এখন না জানার ভান করছিস তাই না? প্লিজ দিল। দিল চোখে পানি রেখেই বলল, জানি না। কি দেখে তোমাকে জিজ্ঞাসা করতেছি, কি বললো, কি করেছি আমি? দিল দেখল হৃদের চোখ মুখ লাল হয়ে আসছে। আবার সে নিজেকে স্বাভাবিক রেখে শান্ত গলায় বলল, ঠিক আছে বলো না, কিন্তু আমি একদিন না একদিন জেনেই ছাড়বো। তোমার ভুল ভাঙবে আর তুমি খুব আফসোস করবে। আর শুনে রাখো, আমি অতীতে কোনো দোষ করিনি, যদিও জানি না কি দেখে এমন করছো। এতগুলি বছর যা দেখেই এমন করেছো, তার আসল কারণটা জানার চেষ্টা করো। চোখের ওপর থেকে এই পর্দাটা সরিয়ে দেখার চেষ্টা করো, নাইলে যেই দিন আমি আসল কারণ জেনে তোমার পর্দাটা সরাবো, ওই দিন বড্ড দেরি হয়ে যাবে হৃদ্য ভাইয়া। এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে থামল দিল। হৃদ্য দিলের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই বলল, আমাদের লেট হচ্ছে, বলে গাড়ি স্টার্ট দিয়ে আবারও রিসোর্টের উদ্দেশ্যে ছুটে চলল। আর দিল গাড়ির জানালার ওপর মাথা দিয়ে ভাবতে লাগলো আজকের দিনটাকে সে কখনোই খারাপের তালিকায় ফেলবে না। একদিন না একদিন ঠিক হৃদ্য ভাইয়ার ভুল সে ভাঙাবে, কিন্তু তার আগে জানতে হবে অতীতের ওই দিনের ঘটনা। তারপর সে হৃদ্যর দেওয়া ফুলের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আর এই দিকে হৃদ্যও দিলের হাসি দেখে তার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। হৃদ্য দিলের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ভাবল, দিল যতই অতীতে অন্যায় করুক না কেন, তার কষ্ট হৃদ্যের কোনোদিনও সহ্য করতে পারবে না। ওই দিন যে সে দিলকে মেরেছে, তার থাপ্পড় মারার পর তার হাতকে সে কতবার দেওয়ালের সাথে বাড়ি মেরে ক্ষত বিক্ষত করেছে, এটা হয়তো দিলের কাছে সবসময় অজানাই থাকবে। এই ভেবে হৃদ্য তার পাঞ্জাবির কিনারায় হাত ঢুকিয়ে তারপর
ঢুকিয়ে ফেললো। তারপর হৃদ্য আবারও চোখ হালকা বন্ধ করলো আর খুললো, ভাবলো আমি চাই না দিলকে আর আমার ক্ষত দেখাতে। দিলের প্রতি আমার এত ভালোবাসা এত বছর ধরে, যেইভাবে লুকিয়ে এসেছি এভাবেই যাবে। দেখা যাক কতদিন নিতে পারি এভাবে। হৃদ্য রিসোর্টে পৌঁছেছে। আদ্র নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করলো তোরা কোথায়। আদ্র তাদেরকে বলল তারা কোথায় আছে। হৃদ্য ফোনটা কেটে দিল, দিলের হাতটা ধরে বলল চল। দিল মনে মনে ভাবল সামান্য বান্দর বন হুট করেই হুটহাট এমন হাতগুলো ধরছে কেন, এটা বলেই আমি ক্ষমা করব না। হৃদ্য চোখ ছোট ছোট করে বলল মনে মনে আমাকে বকা দেওয়ার এখন অফ কর, পরে এমন বকা দেওয়ার জন্য অনেক সময় পাবি। এখন আমাদের লেট হচ্ছে, তাড়াতাড়ি কর। দিল নিজের মুখে হাত দিয়ে ভাবল ইয়া আল্লাহ। মনে মনে বললাম এটাও শুনে ফেললো, কি জ্বালা রে ভাই। হৃদ্য ঠোঁট বাঁকা হেসে বলল অনেক জ্বালা, খুব জ্বালা। এইবার দিল আর কিছুই বলল না, কারণ তার এখন মনে হচ্ছে এইবার যা বলবে এটাও হৃদ্য শুনে নিবে। আদ্রদের কাছে এসে দিল চলে গেল আবসুরার কাছে, আর আদ্র হৃদ্রের কাছে এসে বলল ভাই এতক্ষণ লাগলে? তুই আমাকে বলে গিয়েছিলি 5 মিনিটের, কিন্তু এসেছিস দেখ ঠিক 3 ঘন্টা পর। এতক্ষণ কি করছিলি? হৃদ্য বিরক্তির কণ্ঠে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিরক্ত হয়। তুই কি তোর বউয়ের সাথে কাটানো পার্সোনাল টাইম আমার সাথে শেয়ার করবি? আমি কেন তোর সাথে করব? আর তুই জানিস না বউয়ের সাথে বের হলে টাইম ধরতে হয় না? তাই আমিও ধরিনি। এখন চুপ থাক। আদ্র হৃদ্যের এমন কথা শুনে একদম চুপ হয়ে গেল। মাঝে মাঝে হৃদ্য এমন নির্লজ্জ কথা কিভাবে বলে সে ভেবে পায় না। এর মধ্যে রুশি কোথা থেকে যেন সামনে এসে বলল হৃদ্য কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজছিলাম। হৃদ্য রুশির দিকে না তাকিয়েই বলল তোমাকে বলতে আমি বাধ্য নই, আমরা যেইখানে ইচ্ছা সেখানেই যাব। আর আমাকে এত প্রশ্ন নেক্সট টাইম আর করার সাহস করো না, তাহলে ফল ভালো হবে না। রুশি হৃদ্যের এমন কথা শুনে একদম চুপ হয়ে গেল। তারপর তারা সকলে একসাথে ডিনার করলো। কিন্তু আদ্র বেচারি আপসুরাকে জ্বালাতে ভোলেনি, যেমনি পেরেছে অমনি করে খুশিয়েছে। আর আপসুরা আদ্রের এমন জ্বালা সহ্য করতে না পেরে কতবার যে বিরক্ত ফেস নিয়ে তাকিয়েছে। যতবারই তাকিয়েছে ততবারই আদ্র ঠোঁট উঁচু করে চুমু দেখিয়েছে। এইসব মজার মাধ্যমে কাজের দিনটা কাটলো সকলের, শুধুমাত্র রুশির বাদে। সব শেষে তারা বাসার উদ্দেশ্যে রওনা হলো। আদ্র তার মতো করে তার বাসায় চলে গিয়েছে, কারণ সে গাড়ি আনেনি। এখন যদি সে হৃদ্যের বাসায় যায় তাহলে তার বাসায় ফিরতে অনেক লেট হবে, তাই সে এখন চলে গিয়েছে। কিন্তু এইবার দিলকে আর বলা লাগে না সামনে বসার জন্য। সে এবারে নিজের ইচ্ছায় সামনে বসেছে, যেটা দেখে এবার রুশির রাগ উঠে গেল। বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে তাদের প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। না হলে আরও তাড়াতাড়ি আসতো তারা। বাসায় এসেই তারা যে যার রুমে চলে গেল ঘুমাতে, কারণ আজ প্রচুর ধকল গিয়েছে সবার ওপর। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। আজ আহরান এর গায়ে হলুদ, তার জন্য পুরো বাসাটাকে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এবং ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এই দিকে দিল মরার মতো করে ঘুমাচ্ছে, কারণ তার সামনে প্রথম সেমিস্টার এক্সাম, বিয়ের 1 সপ্তাহ পরেই। তাই এখন থেকে পড়াগুলো সব কমিয়ে রাখছে, যেন সে বিয়েতে ঠিকভাবে এনজয় করতে পারে। এর মধ্যে দিলের রুমে ধাক্কা দিল তার বাবা আরহাম খান। দিল ঘুমু ঘুমু চোখে দরজা খুলে বাবাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল বাবা তুমি এখানে? আসো আসো। আরহাম খান হেসে বলেন হ্যাঁ আমি এখানে, তুমি আগে ফ্রেশ হয়ে আসো, তারপর তোমার সাথে কথা বলবো। দিল দৌড়ে গিয়ে ওয়াশরুম থেকে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আবারও তার বাবার কাছে এসে বলল বলো বাবা।
আরহাম খান দিলের দিকে তাকিয়ে দিলের সবচেয়ে পছন্দের চকলেটগুলো বাড়িয়ে দিলেন আর বললেন, কোম্পানির কাজে অনেক ব্যস্ত ছিলাম, তাই তোমার জন্য কিছু আনতে পারিনি আর তোমাকে সময় দিতেও পারিনি। সরি মামুনি। আর তাই এখন ভাবলাম তোমার পছন্দের চকলেটটা দিয়ে তোমাকে খুশি করা যাক। দিল তার বাবাকে জড়িয়ে ধরে মিষ্টি হেসে বলেন, সমস্যা নেই বাবা, আর থ্যাংক ইউ সো মাচ বাবা, তুমি আমার বেস্ট বাবা। আমি অনেক অনেক খুশি হয়েছি। আরহাম খান মেয়ের এমন বাচ্চামি দেখে হাসলেন, তারপর বললেন, তুমি ফ্রেশ হয়ে নিচে এসো মামুনি, আমরা একসাথে আজকে নাস্তা করব। আর আজ মনে আছে না তোমার আরহান ভাইয়ের গায়ে হলুদ? দিল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মনে আছে, তুমি নিচে যাও, আমি আসতেছি। তারপর আরহাম খান নিচে চলে গেলেন। দিল নিচে নেমে সোজা খাবার টেবিলের কাছে এসে তার বাবার পাশে বসলেন। তারপর তার বাবা মেয়ে একসাথে খাওয়া শুরু করলে। খাওয়া শেষে দিল হৃদ্যের খোঁজ করতে করতে হৃদ্যের রুমে চলে এলো, কারণ সে সকাল থেকে হৃদ্যকে দেখেনি। রুমের দরজা হালকা করে ধাক্কা মারতেই দরজাটা খুলে গেল। দিল বুঝলো হৃদ্য ভাইয়া আজকে রুম লক করে ঘুমায়নি, তাই সে পা টিপে টিপে ভেতরে ঢোকে। একটু ভয় পেল, কারণ রুমের চারিদিকে অন্ধকার। সকাল হয়েছে, কিন্তু তার বোঝার উপায় নেই, কারণ জানালার পাশের পর্দা লাগানো, বারান্দার দরজা লাগানো, সবকিছু এমন অফ, তার জন্য এমনই অন্ধকার। অন্ধকারে আবার এসি ছেড়ে রেখেছে, যার জন্য পুরো রুম ঠান্ডা শীতল বাতাসে ভরে আছে, যা একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। দিলের এইবার বিছানায় হৃদ্যের দিকে চোখ গেল, দেখলো যে হৃদ্যর শরীরে কিছুই নেই, শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরা আর ওপরে খালি। এটা দেখে দিল কিছুটা লজ্জা পেল আর মনে মনে বলল, নির্লজ্জ লোক একটা, এভাবে কেউ ঘুমায় এমন খালি গায়ে, আবার এসি ছেড়েছে? ওনার কি একটুও শীত লাগছে না? আমার এখানেই তো শীত করছে। এসব ভেবেই হঠাৎ দিল দেখল পর্দার হালকা ফাঁক দিয়ে হৃদ্যের মুখে আলো এসে পড়েছে, যেটাতে হৃদ্যর সুন্দর মুখটাকে আরো সুন্দর করে তুলেছে এবং হৃদ্যকে দেখতে আরো ভালো লাগছে। তাই সে আরো ভালো করে দেখার জন্য হৃদ্যের দিকে যেই না ঝুঁকলো, অমনি হৃদ্য চোখ খুলে তাকালো আর দিলকে দেখে ভুরু কুঁচকে বলল, কিরে, তুই আমার রুমে কি করছিস? আমার মতো সুন্দর বাচ্চার ইজ্জত হরণ করতে আসছিস নাকি আবার? বলেই হৃদ্য অনেক ভয়ের ভান করলো। তারপর আবার বলল, ইস দিল, তো লজ্জা করলো না? আমার এখন লজ্জা করছে। আবার আমাকে গালি গা খালি গা দেখেও আমার এত কাছে এসেছিস। দিল হৃদ্যের হঠাৎ চোখ খোলার কারণে অনেকটা চমকে গিয়েছে, তাই সে নিজেকে স্বাভাবিক করে বলল, মোটেও আমি আপনার ইজ্জত হরণ করতে আসিনি। আর আপনি কেমন লোক, খালি শরীরে ঘুমান? নেক্সট টাইম থেকে এভাবে ঘুমাবেন না, না হলে আপনার শরীরে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে ঢেলে দিব। আর আপনার রুমের সামনে দিয়েই যাচ্ছিলাম, তখন দেখলাম আপনার রুমের দরজা খোলা, তাই একটু উঁকি মেরেছিলাম। এখন উঁকি মারা শেষ, আমি যাই। আর ফ্রেশ হয়ে কিছু আসুন, বড় আম্মু ডাকছে নাস্তার জন্য। বলেই দিল দৌড় দিল। আর কে পাই। রুম থেকে বের হয়ে দিল হাসতে লাগলো, কারণ দিল একটা মিথ্যা বলেছে। সেটা হচ্ছে মিসেস সাবিরা কোনো হৃদ্যকে ডাকেনি। দিল জাস্ট হৃদ্যের হাত থেকে বাঁচার জন্য এটা বলেছে। এদিকে হৃদ্য তাজ্জব হয়ে রইল আর নিজে নিজেই বলতে লাগলো, তোর সাহস খুব বেড়েছে তাই না দিল? আমাকে বোকা বানাস, আমার শরীরে ঠান্ডা পানি ঢালবি? ওকে ফাইন, ঢালিস, বোকা বানাস, কিন্তু তোর সাহসটা যেন আমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারপর হৃদ্য ফ্রেশ হয়ে নিচে চলে গেল। সন্ধ্যার সময় হলুদের জন্য সব মেয়েরা রেডি হচ্ছে, আর হলুদটা করা হচ্ছে হৃদ্যদের ছাদে, কারণ তাদের ছাদটা অনেক বড়, তাই ওখানে সব হলুদের অনুষ্ঠান করা হয়েছে। আর বৌভাতটা সেন্টারে করা হবে। আর ছাদ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, পাশে ফুলের সমাহার, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে দিলরা সবাই একসাথে এক রকম ড্রেস পরেছে, হলুদের গাউন, এর সাথে গোলাপি ওড়না সাইডে দিয়ে নিয়েছে, আর কোমরে বিছার মতো একটা করে ডিজাইনার কাপড় দিয়েছে, ওড়নাটাকে আটকেছে। সাথে পরেছে ড্রেসের সাথে ম্যাচিং করে আর্টিফিশিয়াল ফুলের সেট। সব মিলিয়ে সবাইকে খুব সুন্দর লাগছে। এদিকে দিলের ফ্রেন্ড রাহাকেও ইনভাইট করা হয়েছে, তাই সেও দিলের মতো করে সেজেছে।
আর ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা। তাদেরও সবাইকে খুব সুন্দর লাগছে। এদিকে আরহানের মামাতো বোন সুরা দিলকে বলল, ওয়াও দিল আপ্পি, তোমাকে খুব সুন্দর লাগছে। এক কথায় ওয়াও। আজকে কত জনের ঘুম হারাম করবে তুমি, আল্লাহই জানে। দিল মুচকি হেসে সুরার মাথায় টেক্কা মেরে বলল, তোকেও খুব সুন্দর লাগছে রে। এখন চল ছাদে যাই, না হলে সবাই আবার চিল্লাবে। এতক্ষণে তো আমাদের কতবার ডেকে গেল। তারপর সবাই তাড়াতাড়ি করে ছাদে গেল। দিল ছাদে ঢুকতেই তার হৃদয়র দিকে চোখ পড়তেই দিলের মুখ দিয়ে বের হয়ে গেল, মাশাল্লাহ। তারপর পেছন থেকে আবসুরার ডাকে দিলের হুঁশ আসলো। আবসুরা বলছে, কিরে দিল, কই হারালি? দিল নিজেকে স্বাভাবিক করে বলল, কই আপ্পি, কোথাও না তো। আবসুরা এমন দিলকে ডাকাডাকি শুনে হৃদ্যের চোখ পড়ল এইবার দিলের ওপর। তার সাথে সাথে বুকে হাত চলে গেল আর আদ্রকে বলল, আমি পড়ে গেলে ধরিস শালা, আমার বউ আজকে আমাকেই মেরেই ছাড়বে। এত সুন্দর লাগছে কেন ওকে। আদ্র বেচারা, ওরও একই অবস্থা। আবসুরাকে দেখে সে হৃদ্যকে ধরবে নাকি নিজেকে সামলাবে। আদ্র বিরক্তির গলায় বলল, ওঠ শালা, ঢং কম কর। হৃদ্য এবার সোজা হয়ে দাঁড়ালো। তারপর আদ্রকে বলল, মর তুই যা দূরে গিয়ে, ঠিক মতো নিজের বউকে দেখতেও দিলি না। তোর বিয়ে কবে হবে না, হবে না কখনো, কোনো দিনও। এই আমি বললাম। বলে হৃদ্য অন্যদিকে চলে গেল। আদ্র বেচারা এদিকে অসহায় ফেস করে রইল। দিলারা সবাই স্টেজে উঠে আরহানকে হলুদ লাগাতে গিয়ে অনেক দুষ্টুমি ফাজলামি করলো। এইবার গালে হলুদ, একবার নাকে হলুদ। আরহান তো ওদের এমন ফাজলামিতে নাজেহাল। সে লাস্টে না পেরে বলল, মেরি মা মুঝে মাফ কর দে। আরহানের এমন কথা শুনে হৃদ্য বলল, মাফ করলে কেমনে হবে ব্রো, মাত্রই তোমার নিউ জীবন শুরু, এখন তো কত কিছুই সহ্য করতে হবে, এখন থেকে অভ্যাস করো। আহরান অসহায় গলায় বলল, হৃদ্য তুইও। তারপর সবাই হাসতে লাগলো। এদিকে দিল আহারিনকে হলুদ মাখিয়ে দেওয়ার জন্য দৌড়াচ্ছে, কারণ আহারিন তার গালের এক পাশে হলুদ দিয়ে নষ্ট করে ফেলেছে। যখনই সে আহারিনকে হলুদটা লাগাতে যাবে, ভুলবশত হৃদ্য তার সামনে চলে আসে। আর যেই আকাম হবার ওটাই হলো। হৃদ্যের পুরা মুখে হলুদ মাখামাখি। পেছন দেখে আহারিন দিলকে দেখে হেসে হেসে বলল, ভালো হয়েছে, একদম খাও এবার ঠেলা পিয়ারি বোন। আমার বলেই আহারিন দৌড় দিল। হৃদ্য দিলের দিকে রাগে চোখে তাকালো আর গজগজ করতে লাগলো। দিলের বাচ্চা বলতে দেরি হলো, কিন্তু দিলের দৌড় দিতে আর দেরি নেই। দিলের এমন দৌড় দিতে দেখে হৃদ্য আরো রেগে পেছন থেকে চিল্লিয়ে বলল, তোকে পাই খালি, দেখিস কি করি, আমাকে হলুদ লাগানো। তারপর হৃদ্য নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আর ছাদে আসেনি, কারণ তার এসব গান বাজনা মানুষজন এতগুলো পছন্দ না। অন্যদিকে আদ্র আবসুরাকে টানতে টানতে একটা রুমের মধ্যে নিয়ে এসে দরজা আটকে দিল। আবসুরা এটা দেখে ভয় বলল, এটা কি করছেন, দরজা খুলুন। আদ্র শীতল চোখে চেয়ে বলল, অবশ্যই খুলবো সোনা, তার আগে আমার কাজটা কমপ্লিট করি। তারপর আদ্র নিজের গালে হলুদ ছুঁয়ে তার গালটা আবসুরার গাল স্পর্শ করালো। আবসুরা কেঁপে উঠল আর সাথে সাথে চোখটা অফ করে নিল, যেটা দেখে আদ্র বলতে লাগলো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আবসুরা, এইগুলো হলো আবেগ। আমি এত তোমার জন্য অপেক্ষা বা এত কিছুই করতাম না, শুধু এতটুকু বোঝো। আবসুরা চোখ খুলে তাকালো আর আদ্রর চোখের দিকে তাকাতে তার বুকটা ধুক ধুক করে উঠল, কারণ আদ্রের চোখ ছলছল করছে। আবসুরা যে আদ্রকে পছন্দ করে না এমনটা না, সেও করে, সেও ভালোবাসে, কিন্তু তার কাছে কেমন জানি মনে হয় এগুলো আদ্রের আবেগ। আর আবেগ শেষ হলে আদ্র তাকে ছেড়ে চলে যাবে, তাই সে আর কথা বাড়ায় না। আদ্র তার ভালোবাসার কথাও বলে। আদ্র আবারও অসহায় গলায় বলল, আমি তোমার অপেক্ষায় থাকব, আমি তোমার সাথে প্রেম করতে চাই না, বিয়ে করতে চাই। তাই আমি চাই তোমার উত্তর হ্যাঁ হোক, আর যেদিন হ্যাঁ হবে ওই দিনই তোমার বাসার সবার সাথে কথা বলে তোমাকে আমার করে নিব। এতদিন না হয় আমি তোমার অপেক্ষাই করব। বলেই আদ্র আবসুরার কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। আর আবসুরা ওইখানে ঠায় দাঁড়িয়ে
মনে মনে বলতে থাকে, আর তোমাকে কষ্ট দিব না আদ্র আমার। আমার এসএসসি পরীক্ষাটা আমার এইচএসসি এক্সামটা শেষ হলেই তোমাকে আমার মনের কথা জানিয়ে দিব। এগুলো বলেই নিজের অজান্তেই লজ্জা পেল আবিশুরা। আর বাকি রইল রুশি। আর আপনারা রুশিকে বিয়েতে দেখেননি, কারণ ওই দিন রিসোর্ট থেকে বাসায় এসে পরের দিনই সে সুইজারল্যান্ডে ব্যাক করেছে। কারণ রুশি হৃদের এমন বাজে ব্যবহার, দিল সাথে এগুলো কথা সহ্য করতে পারছিল না রুশি। যাওয়ার সময় মিসেস সাবিরা রুশিকে অনেকবার থাকার জন্য বলেছে, কারণ রুশি বাঙালি বিয়ে কখনো খায়নি, তাই বরাবর বারবার বলেছিলেন তিনি। কিন্তু রুশি কিছু একটা বাহানা দিয়ে চলে যায়। আর রুশির যাওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছে দিল, কারণ তার রুশিকে একদমই পছন্দ ছিল না। আর এদিকে হৃদও খুশি হয়েছে, কারণ সে ভাবেনি রুশি এত তাড়াতাড়ি চলে যাবে। যাই হোক, হৃদের আর কোনো সমস্যা নেই এখন। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে, প্রায় কিছুক্ষণ হলো। দিলারারা সবাই যে যার রুমে গেল। যেহেতু বাসায় বিয়ে আর গেস্টরা সবাই আছে, তাই দিলের রুমে ঘুমাবে চারজন, দিল, আবসুরা, সুরা, রাহা। আর আবসুরার রুমে আরহান আর মামা মামি ঘুমাবে। বাকি রুমগুলোয়ও গেস্ট আরও যারা যারা আছে তারা ঘুমাবে। দিলের রুমে এসে কোনো মতে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল, কারণ সে অনেক ক্লান্ত। এক খাটে চারজন কষ্ট হলেও সবই ম্যানেজ করে নিয়েছে। সবাই ম্যানেজ করে নিয়েছে। পরের দিন সকালে সেই আবার চিল্লাচিল্লি হবে নাই বা কেন, বিয়ে বাড়ি বলে কথা। দিলকে তার ফ্রেন্ড রাহা ডাকছে অনেকক্ষণ হলো, কিন্তু দিলের কোনো হুঁশ নেই, সে মরার মতো ঘুমাচ্ছে। আমাদের দিল ঘুম পাগলি বলে কথা। এবার রাহার মেজাজ গরম হয়ে গেল, সে বাথরুম থেকে পানি এনে সোজা দিলের মুখে ঠেলে দিল, আর দিল ধরফড়িয়ে উঠে বিলাপ করে বলতে লাগল, ইয়ে আল্লাহ, আমাদের এত দামি বাসার ছাদ ফুটো হইল কিভাবে, এখন আমার কি হবে? আমি তো ভেসে যাব, প্লিজ আমাকে হেল্প করো জনগণ। রাহা এইবার দিলকে ধমক দিয়ে বলল, দিল, কোনো ছাদ ফুটা হয়নি, আমি তোকে পানি মেরেছি। দিল রাগী চোখে রাহা দিকে তাকালো আর বলল, ওহ, তুই এসব করেছিস কেন? এই তোর কি আমার ঘুম সহ্য হয় না? এমনিই সারারাত ঘুমাইতে পারিনি, এখন তুই আমাকে পানি মারছিস? বলেই দিল ন্যাকা কান্না জুড়ে দিল। রাহা বিরক্ত হয়ে বলল, দিল প্লিজ, আমি তোকে শুধু শুধু পানি ঢালিনি, আন্টি আমাকে তোকে ওঠানোর জন্য বলেছে, সবাই কয়েক ঘন্টার মধ্যেই বউ আনার জন্য বেরোবে, আর তুই রেডি না হয়ে ফ্রেশ না হয়ে ঘুমাচ্ছিস। পরে দেখা যাবে তোকে ফেলে রেখে সবাই চলে গেছে। দিল এইবার সিরিয়াস হলো, তারপর বলল, ও, এটা আগে বলবি না? সুন্দর মতো বললে কখনই উঠে যেতাম, পানি মরার দরকার কি ছিল? রাহা ভেঙ্গিয়ে বলল, দুনিয়া যদি নদীতে ডুইবা যায় তা তুই বলবি সবাই ডুইবা যাক, আগে আমি ঘুমাইয়া নেই। দিল এইবার রাহা দিকে চোরা চোখে তাকিয়ে বলল, ঠিক আছে, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে রেডি হতে থাকি। রাহা অসহায় মুখে বলল, রেডি হওয়ার আগে এই নাস্তাটা আগে খেয়ে নেন। দিল জিজ্ঞেস করল, তুই খাবি না? রাহা উত্তর দিল, আমি খেয়ে এসেছি, আর তারপরই আন্টি তোকে উঠানো আর তোকে খাওয়ানোর দায়িত্বটা আমাকে দিল, এইবার খেয়ে আমাকে উদ্ধার করেন। দিল আর কিছু বলল না, ফ্রেশ হয়ে চুপচাপ খাওয়া শুরু করল। খাওয়া শেষ করে দিল রিজ্জর কিনে দেওয়া ব্ল্যাক লেহেঙ্গাটা বের করেছে। আজকে এটা পরবে। তারপর দিল রেডি হওয়া স্টার্ট করল। চোখে আইলাইনার, কাজল, ঠোঁটে হালকা গোলাপি ম্যাট লিপস্টক, গালে হাইলাইটার ব্রাসন, চুলগুলা কার্লি করল পুরাটা না, জাস্ট নিচটুক মাঝে একটা টিকলি পরল, কানে ছোট ছোট ঝুমকা, গলায় চকার। এক কথায় দিলকে অসম্ভব সুন্দর লাগছে। দিল নিজেকে আয়না দেখে অবাক হয়ে গেল, ব্ল্যাক লেহেঙ্গার সাথে তার সবকিছু পারফেক্টভাবে মিলে গেছে, আর তাকে দেখতেও খুব সুন্দর লাগছে। হৃদ্য ভাইয়ার চয়েস আছে বলতে হবে, দারুণ লেহেঙ্গাটা। রাহা একটা মেরুন কালারের গাউন পরেছে, আর সেও সুন্দর করে সেজেছে, তাকে দেখতেও অনেক সুন্দর লাগছে। রাহা আর দিলের রুমে সেজেছে, আর বাকিগুলা আবসুরার রুমে। দিল এইবার রাহাকে তাড়াহুড়া করে বলল, চল দোস্ত, এইবার নিচে, আমাদের ইতিমধ্যে 5বার ডেকে ফেলেছে, এইবার না নামলে নির্ঘাত আমাদের আর যাওয়া হবে না। এই বলে দিল আর রাহা তাড়াতাড়ি নেমে বাসার বাহিরে বের হয়ে আসলো। আর দেখল সবাই রেডি, তারা দুজনই বাকি ছিল। এর মধ্যে মিসেস দিলারা এসে দিলকে বকা দিতে মিস দিলেন না। দিল আবসুরার দিকে এগিয়ে এলো আর বলল, আপ্পি, ইউ আর লুকিং সো বিউটিফুল, কি সুন্দর লাগছে তোমাকে আপ্পি।
আবসুরা ও আজকে লেহেঙ্গা পরেছে, কিন্তু তার লেহেঙ্গা রং আলাদা, সে পরেছে বেগুনি কালার আর সেজেছে মোটামুটি দিলের মতোই, তাকেও দেখতে খুব সুন্দর লাগছে। আবসুরা হেসে বলল, তোকে খুব সুন্দর লাগছে, একদম আকাশ থেকে নেমে আসা পরি। ওদের কথা বার্তা মধ্যে পাশ থেকে আহরিন টিটকারি মেরে বলল, কিরে দিল, আমাকে কেমন লাগছে? দিল আহরিনকে দেখে রাতের হলুদ কথা মনে পড়ে গেল, তাকে কিভাবে একা ছেড়ে গিয়েছিল বাঘের খাঁচায়, সে তাই মুখ ভেঙচি মেরে বলল, জঙ্গলের জিরাফ মতো লাগছে। আহরিন ভাব নিয়ে বলল, একটু সুন্দর কিছু বলতে পারিস, আমি যতই হোক তোর ভাই লাগি। দিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমাকে দেখলে আমার ভালো কিছু মুখ দিয়ে আসে না। আহরিন এইবার দিলের মাথায় থাপ্পড় মেরে অন্য পাশে চলে গেল। আর দিল বলল, আহরিন ভাইয়ার বাচ্চা। আহরিন যেতে যেতে শীষ বাজিয়ে বলল, বাচ্চা এখনো হয়নি, হলে তোকে আগে জানাবো প্রমিজ। আবসুরা ওদের কাহিনী দেখে হাসতে হাসতে বলল, আল্লাহ তোর পারিস ও দিল। দিল মুখ ফুলিয়ে বলল, ভাইয়া সবসময় আমাদের সাথে এমন কেন করে আপ্পি? আবসুরা দিলকে সান্ত্বনা দিয়ে বলল, আরে আহরিন ভাইয়া একটু এমনই জানিস হয়তো। দিল মাথায় নাড়িয়ে বলল, হ্যাঁ জানি। এর মধ্যে পিছন থেকে ডাক আসলো গাড়িতে বসার জন্য। দিল আবসুরা ও ওইখানে গেল, কিন্তু অলরেডি গাড়ি সব ভরে গেছে, আর একজন উঠতে পারবে। হঠাৎ পিছন থেকে হৃদ্য গম্ভীর গলায় বলল, আবসুরা তুই গাড়িতে উঠো, আমি আর দিল বাইকে আসব। হৃদ্যর বাইকের কথা শুনে সবাই চমকে গেল। মিসেস সাবিরা প্রশ্ন করেই বসলেন, বাইক কিনলি কবে হৃদ্য? হৃদ্য আগের মতোই গম্ভীর মুখে বলল, কালকে আম্মু। পিছন থেকে আফলাল খান বলেন, যে বাইক কিনেছে তাকে একা সেই বাইকে আসতে বলো, কিনার সময় তো আমাদের কাউকে জানায়নি, আর আমি আমার মাম্মিকে ওই বাইকে দিব না। দিল উঠে আয়, একটু কষ্ট হলেও তোর বসার জায়গায় হবে। হৃদ্য কিছুটা জোরেই বলল, জানানোর প্রয়োজন মনে হয়নি তাই জানায়নি, আর দিল আমার সাথেই যাবে। আর অতীতে ছোট ছিলাম বলে সব মেনে নিয়েছিলাম, এইবার নিব না। আফলাল খান জানে তার ছেলে প্রচুর ঘাড় তেরা আর বদমেজাজি, তাই তাকে বলেও লাভ নেই, তাই সে দিলকে বলল, সাবধানে আছিস মা। দিল মাথায় নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, ঠিক আছে বড় আব্বু। তারপর এক এক করে সব গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে চলল। দিল গিয়ে হৃদ্য পাশে দাঁড়ালো, তারপর হৃদ্য চোখের ইশারায় বাইকে উঠতে বলল। দিল আগে কখনোই বাইকে উঠেনি, তাই তার খুব ভয় লাগছে, তাও সাহস নিয়ে উঠে বসল। বাইক স্টার্ট দিবে, এর মধ্যে হৃদ্য রাগী গলায় বলল, ধরে বসো, না হলে পড়ে গেলে তোর বড় আব্বু আমাকে নাই করে দিবে। দিল এটা শুনে হৃদ্যর কাঁধে হাত রাখল আর বাইক চলতে শুরু করল। বাইক চালানোর সময় কেউ কারোর সাথে কথা বলল না। বিয়ে বাড়িতে এসে দিল আর হৃদয় হালকা ভিতরে ঢুকে দেখে মেয়ে পক্ষের সাথে ছেলে পক্ষের গেট ধরা নিয়ে তর্ক চলছে। এটা দেখে দিল দৌড়িয়ে সেইখানে গেল আর বলল, কি নিয়ে এত তর্ক চলছে? মেয়ে পক্ষের থেকে একটা ছেলে বলল, সুন্দরী বিয়াইন নাকি? আসলে আমাদের দাবি 20,000 টাকা দিলেই ঢুকতে পারবেন, না হলে পারবেন না। এটা বলে দিলকে চোখ টিপ দিল ছেলেটা, যেটা হৃদ্য চোখ এড়াল না। দিল একটু নরম কণ্ঠে বলল, অবশ্যই টাকা দিব, আগে ঢুকতে দিন। এইবার আহরানের দিলের কথা শুনে কাশি উঠে গেল, কারণ তার কাছে এই মুহূর্তে এত টাকা নেই। তাই দিলের কানে কানে ফিস ফিস করে বলল, প্লিজ বইন, আমার কাছে এখন এত টাকা নেই, আমাকে ফাঁসাইস না। দিল ফিসফিস করে বলল, আরে ভাইয়া দেখো না কি হয়। আহরান বুঝল দিল কিছু একটা করবে। মেয়ে পক্ষের লোকজন বলল, ঠিক আছে দিব, কিন্তু কথার খেলাপ করলে চলবে না। দিল সবাইকে বলল, ঠিক আছে। তারপর তারা সবাই ঢুকলো। এর মধ্যে মেয়ে পক্ষের সবাই বলছে, এখন টাকা দিন। দিল বিজ্ঞানীর মতন করে বলল, কিসের টাকা? কোন টাকা? কোনো টাকা দেওয়ার কথা ছিল বুঝি? আমাদের তো মনে নাই। পিছনে ঘুরে সবার দিকে তাকিয়ে বলল, কি তোমাদের মনে আছে? সবাই চিল্লিয়ে বলল না। মেয়ে পক্ষের সবাই বকা বনে গেল আর সবাই বলাবলি করছে যে এরা আমাদের ঠকিয়েছে। কিন্তু সবশেষে গম্ভীর কণ্ঠে হৃদ্য বলল, বিয়ের কাজ শেষ হোক, আপনাদের টাকা আমি দিয়ে দিব। এখন চুপচাপ থাকুন। তারপর তারাও থেমে গেল। তারপর ভিতরে ঢুকে বিয়ের সব কার্য শেষ করে বিয়ে সম্পূর্ণ হল। বর পক্ষের সবাই একসাথে খেতে বসল।
দিল ও বসেছে, কিন্তু তার একসাথে বসেছে আহরিন, অন্য পাশের হৃদ্য, সে পড়েছে ফাঁদে, সে ঠিকমতো খেতেও পারছে না। আহরিন বারবার তাকে এটা ওটা বলে বিরক্ত করছে। হৃদ্য দিলের বিরক্তর কারণ বুঝতে পেরে আহরিনকে ধমকে উঠল, তুই যদি আর একবার খাবার খাওয়ার সময় এমন মেয়েদের মতন নাচানাচি করিস, তোকে আমি মেকআপ করে সারা শহর ঘুরাবো। আহরিন এইবার হৃদ কথা শুনে কিছুটা দমে গেল আর নিজের মতো খাওয়া স্টার্ট করলো। এইদিকে দিল হৃদ্যকে মনে মনে অনেক ধন্যবাদ দিচ্ছে। তারপর দিল ও খাওয়া স্টার্ট করলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নেওয়ার জন্য বসেছে, কারণ একটু পরই তারা বাসার উদ্দেশ্যে রওনা হবে। দিল ও নিজের মতো করে হাঁটাহাঁটি করছে। এর মধ্যে কোথা থেকে যেন ওই গেট ধরা ছেলেটা দিলের সামনে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রিয়ান, আমাকে চিনেছ? ওই যে গেট ধরার সময় ছিলাম। আর তুমি খুব চালাক, কিভাবে আমাদের বকা বানালে, কিন্তু কি লাভ হলো? টাকা তো আমার আদায় করেছি, এই দেখো দিয়েছে হৃদ্য ভাইয়া। দিল বিরক্ত ভাব ফুটিয়ে বলল, তো আমি কি করব? রিয়ান নামের ছেলেটা বলল, তোমার নাম কি? তুমি দেখতে কিন্তু খুব সুন্দর। দিল কিছু বলল না। এর মধ্যে আবার ছেলেটা কিছু বলতে নিবে বাহির থেকে ডাক আসলো, কারণ তারা এখন বাসার উদ্দেশ্যে বের হবে। তাই দিল ডাক শুনে ওইখানে গেল, গিয়ে দেখে তার সদ্য বিয়ে করা ভাবি কান্না করছে। সবাই কোনো মতে তাকে সান্ত্বনা দিয়ে গাড়িতে নিয়ে বসালো। এর মধ্যে সবাই গাড়িতে উঠে গেল। দিল ও এইবার আগে আগে গাড়িতে উঠবে। এর মধ্যে হৃদ্য দিলের হাত টান মেরে বলল, আমার সাথে এ আয়, বলে টানতে টানতে বাইকের সামনে এনে আবারও বলল আমার সাথেই যাবি তুই। দিল আর কোনো কথা বলেনি, কারণ সে জানে হৃদ ভাইয়া যখন বলেছে একবার তাকে নিয়ে যাবে মানে তাকে নিয়েই যাবে। তাই সে চুপচাপ বাইকে বসলো আর বাইক স্টার্ট দিল হৃদ। বাইক ছুটছে আপন গতিতে। দিল ও কোনো কথা বলেনি, হৃদ্য ও না, কিন্তু হঠাৎ হৃদ্য বলে উঠল, দিল, তুই সবসময় ছেলেদের থেকে দূরে থাকবি। আমি যেন আজকের পর থেকে তোকে আর কোনো ছেলের আশেপাশে না দেখি। দিল প্রশ্ন করল, কেন? হৃদ্য গম্ভীর গলায় বলল, তর্ক আমার সাথে করিস না, যা বলেছিটা মনে থাকবে তো? আর আমার কথার খেলাপ হলে কি করব জানিস হয়তো? দিল মাথায় নাড়ালো, মানে সে বুঝেছে আর সে ছেলেদের থেকে দূরে থাকবে এখন থেকে। হৃদ্য আর কিছু বলল না, কারণ সে জানে দিল সবার সাথে তেরামি করলেও তাকে খুব মনে মনে খুব ভয় পায়, কিন্তু উপরে প্রকাশ করে না। তাই সে এইবার থেকে নিশ্চিন্ত যে দিল আর কোনোদিন ছেলেদের সাথে কথা বলবে না। এইগুলা ভাবতে ভাবতে বাইক ছুটিয়ে নিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতেই দিল দেখে আহরান ভাইয়ারা কিছুক্ষণ আগেই এসে পৌঁছিয়েছে বাসায়। দিলকে দেখে রাহা বলে, চল দোস্ত, সবাই এখন আহরান ভাইয়ার রুমের গেট ধরবে, তোকেও ডাকছে। দিল মলিন গলায় বলল, না, আমি যাব না, তোরা যা, আমার শরীর খুব টায়ার্ড, আমি এখন রুমে গিয়ে রেস্ট নিতে পারলেই আমার শান্তি। রাহা এইবার বিরক্ত কণ্ঠে বলল, তোর জীবনে ঘুম ছাড়া আর কিছু আছে দিল? যখন তখন ঘুম ঘুম আর ঘুম। দিল হেসে বলল, আমার ঘুম ধরে তাই বলি, তুই যা ওইখানে, আমি যাব না। আমি রুমে গেলাম বলেই দিল তার রুমের উদ্দেশ্যে পা বাড়াল। আর এইদিকে রাহা দিলের কাহিনী দেখে মাথায় হাত দিয়ে বলল, এই মেয়ে জীবনও ঠিক হবে না, আল্লাহ জানে ওর ওর ভবিষ্যৎ কি হবে। এত ঘুম ওর চোখে। এসব বলতে বলতে রাহা আহরিনের রুমে পা বাড়াল। দিল রুমে এসে ফ্রেশ হয়ে দিল এক ঘুম। মানে এমন যে সে এখন না ঘুমাইলে তার জীবনে অনেক বড় কিছু হারাবে। এইদিকে হৃদ্যও নিজের রুমে এসে ফ্রেশ হয়ে তার কিছু অফিসের কাজ বাকি আছে সেইগুলা করতে বসল, কারণ এই বিয়ের কারণে আবার নানা কারণে আর অফিসে যাওয়া হয়নি, তাই এখন কাজগুলা কমাতে হবে। পরের দিন বৌভাতে দিল হৃদ্যর দেওয়া গাউনটাই পরেছিল আর হালকাভাবে সেজেছিল। আর আমাদের দিল এমনই সুন্দর, ওর এত সাজা লাগে না। আর এদিকে হৃদ্যকে দেখে দিল বড়সড় ক্রাশ ও খেয়েছে, কারণ হৃদ্য সম্পূর্ণ ব্ল্যাক পরেছিল, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, জাস্ট ভিতরের শার্টটা হোয়াইট পরেছিল, হাতে ঘড়ি। এক কথায় হৃদ্যকে কোনো সিনেমার নায়কের থেকে কম লাগছিল না। আর বৌভাতের যেই মেয়েগুলা এসেছিল তারা হৃদ দিকে বারবার তাকাচ্ছিল, যা দেখে দিল কতবার যে মেয়েগুলাকে চোখ গরম দেখিয়েছেটা বলার বাহিরে। এইভাবে হাসি আনন্দে বৌভাতটা সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে 1 মাসের বেশি কেটে গিয়েছে। দিলের সেমিস্টার এক্সামও শেষ হলো আজকে। তাই দিল আজ থেকে কয়েকটা দিন ফ্রি। এক্সাম চলাকালীন সে তার সবটুকু মনোযোগ তার পড়ায় দিয়েছিল, কারণ দিল যতই চঞ্চল হোক পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস। সারাদিন সারারাত জেগে পড়ার কারণে তার ঘুম হয়নি কতদিন, তাই সে আজকে ঠিক করল বাসায় গিয়ে সেই ঘুম দিবে।
আর হৃদ্যর সাথেও বেশি কথা হয়নি। এক্সাম চলার সময় হৃদ্য শুধু জিজ্ঞেস করত এক্সাম কেমন হয়েছে, এইটুকুই, এর চেয়ে বেশি আর কোনো কথা বলতো না। এক্সাম শেষে দিল বাসায় ঢুকতেই মিসেস দিলারা খান বললেন, দিল সন্ধ্যায় দিকে তোর বড় আব্বু সবাইকে নিচে উপস্থিত থাকতে বলেছে, কি যেন জরুরি কথা বলবেন তিনি। এখন তুই মরার মতো ঘুমাবি আমি জানি, কিন্তু সন্ধ্যায় যেন আমার বেশি ডাকা না লাগে এই বলে দিলাম আমি। দিল চোখ মুখ কুঁচকে বলল, উফ আম্মু, তোমরা আমাকে পেয়েছটা কি? আমি কি সবসময়ই এত ঘুমাই যে আমাকে ডাকলেও আমি শুনব না? মিসেস দিলারা খান বললেন, তোর মতো ঘুম আমি কাউকে দেখিনি, তাই তুই আমার কাছে বেশি ঘুমাস বলে আমার দাবি। দিল অসহ্য হয়ে বলল, ধুর, তোমার সাথে কথা বলা বেকার, শুধু শুধু বকবে আমায়। বলেই দিল নিজের রুমে চলে গেল। সন্ধ্যার সময় দিলকে এর মধ্যে মিসেস দিলারা খান অনেকবার ডেকে ফেলেছে, কিন্তু দিলের হুঁশ নেই, তাই তিনি আবসুরাকে পাঠিয়েছেন দিলকে ডাকার জন্য। আবসুরা দিলের রুমে গিয়ে দেখে দিল মরার মতো ঘুমাচ্ছে। সে মাথায় হাত দিয়ে বলল, এই মেয়েটাকে নিয়ে আর পারা যাবে না বলেই দিলকে ডাকা শুরু করল, দিল, এই দিল, উঠো, আজকে না আব্বু সবাইকে সন্ধ্যার মধ্যে নিচে থাকতে বলেছে, তুই এখন ও ঘুমাস? এই কথা শুনে দিল লাফ মেরে উঠে বলল, হে আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছি, সরি আপ্পি, আম্মু আমাকে আজ মেরাই ফেলবে। আবসুরা দিলকে শান্ত করে বলল, তুই রেডি হয়ে বের হয়ে তারপর আমার সাথে আয়, একসাথে যাব, তাহলে আর কিছু বলবে না ছোট আম্মু। দিল মাথায় নাড়িয়ে বলল, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি একটু ওয়েট করো। এইদিকে হৃদ্য ও বাসায় ছিল না, তার জন্য তাকে ফোন দিয়েছে, বলেছে আসার জন্য। হৃদ্য আচ্ছা বলে ফোন কেটে দিয়েছে। দিল ফ্রেশ হয়ে আসতেই তারা নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। নিচে যেতেই আফলাল খান দিলকে নিজের পাশে বসতে বললেন। দিল বসেই ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো করে তার বড় আব্বুকে বলল, সরি বড় আব্বু, আসলে তুমি জানো আমার ঘুমাইলে হুঁশ থাকে না, তাই লেট হয়ে গেল। দিলের কথা শুনে আফাজ খান আর আরহাম খান হেসে দিলেন, আর আফলাল খান একটু হেসে বললেন, সমস্যা নেই মামুনি, তুমি আসতে পেরেছ, এটাই অনেক। তারপর দিল মুচকি হাসি দিকে প্রশ্ন করল, তো কি জন্য ডাকলে সবাইকে বড় আব্বু বল? তারপর আফলাল খান বলতে শুরু করলেন, আমি একটা ডিসিশন নিয়েছি, জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমি আশা রাখি তোমাদের ও প্রস্তাবটা খারাপ লাগবে না। তার এই কথা শুনে বাসার সবাই আগ্রহ নয়নে তার দিকে তাকিয়ে রইল। সাথে দিল ও সে মনে মনে ভাবছে, বড় আব্বু কি এমন বলবেন? তারপর আবার আফলাল খান বলা শুরু করল, হৃদ্য তো বিয়ের বয়স হয়েছে, আর আমি চাই না আমাদের দিল মামুনি আমাদের ছেড়ে অন্য কারোর বাসায় চলে যাক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দিল আর হৃদ্যর বিয়ে দিব তোমাদের মতো। কি মতামত অবশ্যই দেবার অধিকার আছে তোমাদের, কিন্তু দিনশেষ যেন উত্তরটা হ্যাঁ হয়। আফলাল খানের কথা শুনে বাসার সবাই স্তব্ধ হয়ে গিয়েছে। হৃদ আর আদ্র ও বাসায় ওই সময় ঢুকছিল, তারা এমন একটা কথা শুনে ওইখানে দাঁড়িয়ে গেল। হৃদ তার বাবার এই কথা শুনে রাগে হাত মুষ্টিবদ্ধ করল। এর মধ্যে দিলের বাবা আরহাম খান বলেন, এইটা কি করে হয় বড় ভাইজান? দিল এখনো ছোট। এই কথা শুনে আফলাল খান গম্ভীর কণ্ঠে বলেন, ছোট তো কি হয়েছে, ও কি আর এই বয়সে অন্যের বাসায় যাচ্ছে? নিজের বাসায়ই থাকবে। এখন যেইভাবে থাকে সেইভাবে পড়াশোনাও করবে, আর ওর ইচ্ছা ডক্টর হওয়ার সেটাও হবে। আফলাল খানের কথা শুনে কেউ আর কিছু বলার সাহস করল না, কারণ বাসার সকলে তাকে খুব সম্মান করে, তাকে মানে। মিসেস দিলারা খান ও মনে মনে খুশি হয়েছে, তার হৃদ্যকে খুব পছন্দ, আর সবচেয়ে বড় কথা তার মেয়ে তার বাসায় তার চোখের সামনে থাকবে, এর বেশি আর কি চাওয়ার? তারপর সকলে আফলাল খানের কোথায় সম্মতি দিল। এর মধ্যে আফাজ খান বললেন, বড় ভাইজান, আমাদের দিল ও হৃদ্যর মতামত জানাও, জরুরি, তারা কি রাজি হবে? তারপর সবাই দিলের দিকে তাকালো। এইদিকে আমাদের দিল বেচারির মনের ভিতরে কি তাণ্ডব চলছে এটা সেটা একদম দিলই জানে। তার মনে খুশির লাড্ডু ফুটছে, কারণ সে না বলেই তার ভালোবাসার মানুষকে এত তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। এর চেয়ে বড় গিফট আর কিছু আছে জীবনে? এইবার মিসেস সাবিরা খান দিলকে প্রশ্ন করলেন, দিল, তোর কি হৃদ্যকে বিয়ে করতে কোনো আপত্তি আছেন? দিল তার বাবা মার দিকে তাকালো, তারা মাথা নাড়িয়ে সম্মতি দিতেই সে বলল, না বড় আম্মু, আমার কোনো আপত্তি নেই, তোমরা যা বুঝো। এইবার পিছন থেকে হৃদ্য রাগী গলায় বলল, আমার অনেক আপত্তি আছে, আমি এই বিয়ে কোনোভাবেই করব না।
আদ্র হৃদুর কথা শুনে অবাক হয়ে গেল, কেন হৃদু না করছে? হৃদু তো দিলকে ভালোবাসে। এইবার হৃদু সবাই সামনে এসে আফলাল খানকে বললেন, আমার বিষয়ে আমার বিয়ে ঠিক করার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি দিয়েছিলাম কই? আমি তো কোনোদিন দেইনি আপনাকে। সাহস কিভাবে হলো? আফলাল খান ও এইবার রেগে বললেন, হৃদু মুখ সামলে কথা বলো, আমি তোমার বাবা হই। তোমার ব্যাপারে সবকিছু আমি ঠিক করার ও অধিকার রাখি। হৃদু এইবার রেগে তার সাথে থাকা ফুলের টপটা ছুঁড়ে মেরে বলল, না, আপনি অধিকার রাখেন না। অতীতে কিছু বলিনি ভেবে এখনো বলবো না, এটা ভাববেন না আপনার জন্য আর এখন এই দিলের জন্য আমার মা বোন, মেজো আব্বু, ছোট আব্বু, মেজো আম্মু, ছোট আম্মু সবাইকে ছেড়ে সেই সুইজারল্যান্ডে যেতে হয়েছে কেন? তখন তো একবারও ভাবেননি একা একটা ছেলে এত বড় দেশে কিভাবে থাকবে? আর তখন আমার বয়স বা কত ছিল? এইবার হৃদু দিলের দিকে তাকিয়ে বলে, তোর এখনও লজ্জা হলো না দিল? আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিস আর সকলে বলতেই নাচতে নাচতে বিয়ে করতে নেমে গিয়েছিস? এইবার দিল আর সহ্য করতে পারল না, সে বলল, থামো হৃদু ভাইয়া, থামো। কি এমন করেছিলাম আমি অতীতের যে তুমি এসব বলছো আমাকে? আর আমার জন্য বিদেশ গিয়েছিলে মানে? পাগল হয়ে গিয়েছো তুমি? আর এতদিন ভালোই ব্যবহার করেছো, হঠাৎ আবার এমন? হৃদু রাগে নিজের চুল টানতে টানতে বলল, হ্যাঁ আমি পাগল হয়েছি। তুই এখন কেন নাটক করছিস? লাগে কিছুই জানিস না বেয়াদব মেয়ে। আর এতদিন ভালো ব্যবহার করেছি কারণ আমিও মানুষ, একটা মানুষকে আর কত কষ্ট দেওয়া যায়? আর তোর উপরে শুধু দয়া করে ভালো ব্যবহার করেছি আর তুই এটাকে কত কিছু ভেবে বিয়েতে রাজি হয়ে গেলি? দিল এইবার চিৎকার করে কান্না করতে করতে বলল, আজকে সবাই আছে, বলো কি করেছিলাম আমি, যার জন্য দিনের পর পর আমাকে এত কথা বলে কষ্ট দেও? এইদিকে বাড়ির সবাই হৃদু এমন ব্যবহার প্রথম দেখল, তাও দিলের সাথে, কারণ হৃদু দিলের সাথে কখনোই এমন ব্যবহার করেনি। ইতোমধ্যে আদ্র এসে হৃদুকে থামানোর চেষ্টা করছে, কারণ আদ্র জানে হৃদুর মাথা এখন গরম হয়ে গিয়েছে আর তার মাথা গরম হলে সে কি বলে নিজেও জানে না। তাই আদ্র হৃদুকে শান্ত করার জন্য বারবার বলছে, হৃদু প্লিজ শান্ত হয়ে যা, রাগের মাথায় এসব বলিস না, পরে আফসোস করবি। যা হয়েছে সবাই একসাথে বসি তারপর শুনি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু হৃদু তো হৃদুই, সে আদ্রর কথা পাত্তা না দিয়ে আবার দিলকে বলল, তোর জন্য খালি আমার এত দূরে থাকতে হয়েছে। আর এই লোকটা আফলাল খানের দিকে আঙুল তাক করে বলল। তারপর আবার হৃদু বলল, এটাই তো বলেছিলি, তুই আমাকে তোর চোখের সামনে দেখতে চাস না, আমাকে এসব যত্ন তোর বিরক্ত লাগে তাই না? আমাকে যাতে দূরে পাঠিয়ে দেওয়া হয়। আর দেখ এখন তোর চোখের সামনে আরো বেশি আছি, কি করবি? দিল অবাক হয়ে প্রশ্ন করল, কি বলছো হৃদু ভাইয়া এসব তুমি? আমি কোনোদিনই বলি নাই তোমাকে এসব কথা। এইদিকে আফলাল খান ভয় পাচ্ছেন, এতদিন যেই জিনিসটা এত বছর ধরে লুকিয়ে রেখেছিল আজ বুঝি তার শেষ রক্ষা হবে না। তারপর তিনি ভাবলেন একদিন না একদিন এই সত্য বের হতোই, তাই হোক আজকেই বের। হৃদু এইবার রাগে দাঁতে দাঁত চেপে বলতে লাগল, নাটক করিস না দিল। এইবার আফলাল খান বললেন, আমি তোমাদের কিছু কথা বলবো, এই কথা তোমাদের সবার অজানা, হয়তো হৃদুও অজানা। তাই আমি বাবা হয়ে হৃদু তোমার কাছে অনুরোধ করছি, একটু শান্ত হয়ে আমার কথাটা শুনো। হৃদু তার বাবার এমন অনুরোধে আর রাগ দেখাতে পারলেন না, যতই হোক বাবা তো। তাই সে সোফায় এক কোনায় বসল। তা দেখে আফলাল খান দিলকে বললেন, হয়তো আজকের পর তোমার বড় আব্বু তোমার কাছে খারাপ পচা হয়ে যাবে, কিন্তু দিল মামুনি, আমি যা করেছিলাম তোমার আর হৃদুর ভালোর জন্যই করেছিলাম। আর আমার এই কথা বলার পর তোমার হয়তো জানা হয়ে যাবে কেন হৃদু তোমার সাথে এমন করে, আর হৃদুও হয়তো জানা হয়ে যাবে সে কি বড় ভুল করেছে। এই বলে আফলাল খান রাগী দৃষ্টিতে হৃদুর দিকে তাকালেন। হৃদু ও আফলাল খানের কথা শুনে তার দিকে তাকালেন বাপ ছেলের চোখচোখি, ও তখনই হলো যা দেখে আফলাল খান চোখ নামিয়ে নিলেন।